মেঘ যখনই আমাকে তুলে যাবে তার আগে আমি নিচ থেকে দাঁড়িয়ে ওঠার চেষ্টা করি। এরপর থেকে একটু একটু করে হাঁটতাম, আর এখন আমি সম্পূর্ণ সুস্থ। সবই আমার এই মায়ের জন্য হয়েছে। মেঘকে উদ্দেশ্য করে কথাটা বলল। মেঘ এতক্ষণ পাশে দাঁড়িয়েছিল। আকাশ মেঘের দিকে একবার তাকায়, আবার মায়ের দিকে তাকায়। আকাশের তাকানো দেখে মেঘ মাথা নিচ করে ফেলে। এরপর আকাশ আমায় বলতে থাকে, মেঘ না থাকলে আজ আমি হাঁটতেই পারতাম না। মা কি সব ফালতু কথা বলছেন? আপনার হাঁটার পেছনে আপনার মনের জোরটাই ছিল সবচেয়ে বড় শক্তি। আমি তো শুধু আপনার লাঠি হিসেবে কাজ করেছি। তারপর মনে আরো স্বাভাবিক হওয়ার ইচ্ছে শক্তি ছিল, তাই আপনি শতবার পড়ে যাওয়ার পরও হার মানেননি। আর ফল হিসেবে আজ আপনি হাঁটাচলা করতে পারছেন। তোর সাথে কথাই পারবো না, এখানে এসে বস। আজ আমি তোকে নিজ হাতে খাইয়ে দেব। আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। মায়ের কথা অমান্য করে আয় এখানে। সরি মা, আর এমনটা হবে না। এরপর মেঘ মায়ের চেয়ারের পাশে বসলো। মিলে এসে কি লাগবে না লাগবে দেখে গেল। আকাশ মা ভাত মেখে মেঘের মুখের সামনে তুলে ধরলেন। মেঘ এমন ভাবে তাকিয়ে আছে যেন বিশ্বাসই করতে পারছে না। আজকে অনেকদিন পর মেঘ তার মায়ের হাতে খাবার খাবে। সেই খুশিতে মেঘের চোখের কোণে অশ্রু চলে আসলো। মেঘের চোখে পানি দেখে মামুনি জিজ্ঞেস করলো, কি রে মা, কান্না করছিস কেন? মায়ের কথা শুনে আকাশ চোখ তুলে তাকিয়ে দেখলো মেঘ সত্যি সত্যি কান্না করছে। আকাশ বুঝতে পারলো না মেঘ হঠাৎ কেন কান্না করছে। আকাশ বুঝতে পারলো না যে মেঘের কান্নার রহস্য কি। মেঘ কান্না করে যাচ্ছে, থামার কোনো নিশানা নেই। মেঘের এমন কান্না দেখে মামুনি বলল, পাগল মেয়ে, এভাবে কেউ কান্না করে? মা। অনেকদিন পর শাশুড়ি মায়ের হাতে খাবার খাচ্ছে, যেন মনে হচ্ছে খুব আদর করে মেঘের মা মেঘকে খাইয়ে দিচ্ছে। মেঘের কান্না থামছে না। মামুনি এবার মেঘের চোখে পানি মুছে দিয়ে বলল, ভাতের প্লেটে চোখের জল ফেলতে নেই মা, নে হা কর, আর কান্না করিস না। হুম। এরপর সবাই খাওয়া দাওয়া শেষ করলো। আকাশও তার পাশে বসে গল্প করছে। হুট করে আকাশের মা বলে উঠলো, আকাশ, কালকে তারিখটা তোর মনে আছে? কালকে তারিখ? আকাশ একটু ভাবনায় পড়ে যায়। কালকে কি সেটা? কিছুক্ষণ পর যখন মনে পড়লো কালকে কি, তখনই আকাশ তার মায়ের দিকে এক পলক তাকায়। মুহূর্তের ভয়ানক দিনটার কথা মনে পড়ে যায়। সাথে সাথে আকাশ তার মায়ের পাশ থেকে উঠে সোজা ছাদে চলে গেল। আর এক মুহূর্ত মায়ের পাশে থাকলে নিজেকে সামলানো অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আর আকাশের মাও পারবে না নিজেকে সামলাতে। আকাশ চলে যাওয়ার সাথে সাথে মেঘ তার শাশুড়ির কাছে গিয়ে বসে আর জিজ্ঞেস করলো, মা কালকে কি আছে, আর উনি এভাবে চলে গেলেন কেন? শাশুড়ি কান্না করছে, আর কোনো কথা বলছে না। মেঘের শাশুড়ি কান্না দেখে মেঘ বলল, মা কি হয়েছে, কান্না করছেন কেন? জানতে চাস কালকের দিনে কি হয়েছে? কি হয়েছে? কালকে আকাশের বাবার মৃত্যুবার্ষিকী। কত বছর হয়েছে? কাল 3 বছর পূর্ণ হয়েছে। ও, মা বাবা মারা গেছেন কিভাবে? ওনার কি কোনো রোগ ছিল? না রে মা, একটা অ্যাক্সিডেন্টে সব শেষ করে দিল। ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি হাঁটা চলা করতে পারতাম না। আর আকাশ ওই দিনের পর থেকে নিজেকে প্রতিটা মুহূর্তে অপরাধী ভাবছে। অ্যাক্সিডেন্টে উনি নিজেকে অপরাধী কেন ভাববে? এটা হয়তো আল্লাহর ইচ্ছে। কেন উনি নিজেকে কষ্ট দিচ্ছেন? কালকের দিন থেকে উনি হাসবে। ওনাকে যে আগের মতো হতেই হবে। তুই পারবি তো মা? আমাকে পারতেই হবে। মা, আমি একটু বাইরে যাব, আমার একটু কাজ আছে। চিন্তা করবেন না, সন্ধ্যা হওয়ার আগেই আমি চলে আসব। ঠিক আছে মা, তবে যেখানে যাবি সাবধানে, কেমন? এরপর মেঘ নিজের পার্স থেকে কিছু টাকা নিয়ে বের হয়ে গেল। বিকেল করে সন্ধ্যার কিছু সময় আগে মেঘ বাসায় ফিরে রুমে গিয়ে আকাশ রুমে নেই দেখে মিলিকে জিজ্ঞেস করে, মিলি, তোর ভাইজানকে দেখছিস? ভাইজান তো সেই দুপুরের পর থেকে ছাদে, এখনো নিচে আসেনি। ও আচ্ছা, ঠিক আছে। মেঘ দ্রুত করে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে মেঘ অনেকক্ষণ ধরে আকাশের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু আকাশ এক মুহূর্তের জন্য অনুভব হয়নি তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। এরপর মেঘ নিচ থেকে আকাশের ঘাড়ে হাত দিয়ে বলতে শুরু করে, এখানে দাঁড়িয়ে থাকবেন। আকাশ পেছনে ফিরে মেঘকে দেখে জোরে ধরে কান্না শুরু করে। পাগলের মতো কান্না করছে আর বলছে, বিশ্বাস করো মেঘ, আমি বাপিকে মারিনি। কিভাবে যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। আমার জন্য আমার মামুনি নিজ পায়ে 3 বছর হাঁটতে পারেনি। আমার জন্য মামুনির গায়ে সাদা শাড়ি জড়াতে হলো। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি বাপিকে বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাতে পারিনি। প্লিজ একটু শান্ত হন। জানো, বাপি মারা যাওয়ার কিছুদিন পর জানতে পারলাম কেউ একজন আমাকে মেরে ফেলার জন্য গাড়ির ব্রেক ফেল করে রাখে, আর বাপি সেটা জেনে যায়। আমাকে বাঁচাতে গিয়ে সেদিন বাপি নিজে শেষ করে দিল। বাপির মৃত্যুর জন্য আমি দেয় মেঘ, আমি। প্লিজ আপনি একটু শান্ত হন। আপনি নিজেকে কেন দোষী ভাবছেন?
দেখুন, কেউ যদি আপনার ক্ষতি করতে আপনাকে মেরে ফেলতে চায়, আর সেটা আপনার বাবা জেনে গিয়েও কিভাবে হাত গুটিয়ে বসে থাকবেন? আপনার বাবার এই সবকিছু তো আপনার জন্যই। আপনাকে যদি উনি সুখ দিতে না পারেন, তাহলে উনি নিজেকে খুব অপরাধী মনে করবেন। আর শুনুন, আজ থেকে নিজেকে কোনো দোষ দিবেন না, কারণ আপনি নিজে খুব ভালো করে জানেন যে আপনি দোষী নন। শুধু নিজেকে কেন কষ্ট দিবেন? আর আপনি এটা জানার চেষ্টা করেন, আপনাকে কে সেদিন মারতে চেয়েছিল। কিভাবে জানবো আমি? আমার মন বলছে মা কিছু একটা আড়াল করছে। উনি পারবেন আপনাকে আসল অপরাধীর কথা বলতে, যদি উনি জেনে থাকেন তাহলে। হতে পারে এজন্য মামনি বারবার অফিসের বিষয় নিয়ে চিন্তায় থাকেন। আমি কত বোঝাই আমি সবকিছু ঠিকঠাক মতো দেখাশোনা করছি, তবুও কি যেন চিন্তা করে। তাহলে কালকে থেকে আমরা খুঁজবো কে এর পেছনে আছে। তুই আমার সাথে থাকবে? হ্যাঁ, কেন থাকবো না? এখনো আমাদের চুক্তির 1 বছর পূর্ণ হয়নি যে মাঝপথে আপনাকে ছেড়ে চলে যাব। যতদিন চুক্তির মেয়াদ আছে ততদিন আমি আপনার সাথেই থাকবো। ওহ, চুক্তি শেষ হলে চলে যাবে? যেতে তো আমাকে হবেই, কারণ এই চুক্তিটা যে শুধুমাত্র 1 বছরের জন্য ছিল। মেঘ মনে মনে বলতে থাকে, এই চুক্তি কেন দেয়া হয়েছে 1 বছর কেন? যদি আমার মৃত্যুর পর আর কোনো জন্ম থাকে, সে জন্মে আমি আপনাকে ছেড়ে যাব না। জানি না এই চুক্তিতে কি আছে, এই চুক্তি কি কারণ আছে। শুধু সময়ের অপেক্ষা। আমি অতীতের ভুলটা আর করতে চাই না। আমি আর হারাতে পারবো না কিছু, কারণ আমার সেই শক্তি নেই। তবে ভালোই হয়েছে, অতীতের ভুলটা যদি না করতাম তাহলে চোখ খুলতো না, জানতেও পারতাম না, আর বুঝতেও পারতাম না আসল ভালোবাসাটা কি। আকাশ দরজা খুলে রুমে ঢুকে চারদিকে তাকিয়ে মেঘ মেঘ বলে চিৎকার দিতে লাগলো। মেঘ আকাশের চিৎকার শুনে তাড়াতাড়ি আকাশের রুমে আসে। আকাশ মেঘকে উদ্দেশ্য করে বলে, এসব কি মেঘ? আকাশের রুমের ভিতরটা দেখিয়ে কথা বললো। মেঘ পুরো রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, চারদিকে মোমবাতি, নিবিড় আলো। পুরো রুমটার সৌন্দর্য যেন 10 গুণ বাড়িয়ে দিয়েছে। শুধু মোমবাতি নয়, সামনে ছোট টেবিল, ছোট একটা কেক, আর তাতে লেখা ছিল হ্যাপি বার্থডে মাই ডিয়ার আকাশ। এগুলো দেখে আকাশের মাথায় রক্ত চেপে যায়। মেঘ কিছুটা ভয়ে রুমের ভিতর প্রবেশ করে আর বলে উঠলে, আসলে একটু পর তো আপনার জন্মদিন, তাই। কে বলছে এসব করতে? আমি বলেছি আমার জন্মদিন আমাকে উইশ করো। আমি বলেছি আমার জন্মদিনে পার্টি করো। আমি বলেছি আমার জন্মদিন আমাকে সারপ্রাইজ দাও। আকাশ ধমক দিয়ে কথাগুলো বললো। মেঘ কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে, ভয় কিছু বলার সাহসই পাচ্ছে না। আকাশ মেঘকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে ধরলো, এমন ভাবে হাত দুটি চেপে ধরেছে মেঘ ব্যথায় চিৎকার দিয়ে উঠলো। মেঘ ব্যথা পাচ্ছে দেখে আকাশ মেঘের হাত ছেড়ে দেয় আর বলতে থাকে, কেন এসব করেছো? একবার আমাকে বলতে পারতে। সরি, আমি বুঝতে পারিনি আপনি এভাবে রিয়্যাক্ট করবেন। একটু শান্ত হয়ে আমার কথাগুলো শুনুন। কি শুনবো আমি? আমার কোনো কিছু শোনার নেই, আমাকে একা থাকতে দাও। তোর একা থাকবেন বলে কি আমি এত কিছু করলাম? তখন কি বললেন আপনি, আর এখন কি বলছেন? তখন ভাবনার বাইরে ছিল তুই আমার জন্মদিন এমন কিছু করবে। তাই নাকি? আচ্ছা বাদ দিন, এখন আসুন কেক কাটবেন। এই কথা বলে মেঘ আকাশের হাত ধরে টানতে টানতে কেকের সামনে নিয়ে দাঁড় করায়। ঠিক তখন আকাশ বলে উঠলো, এমন করছো কেন মেঘ? এই দিনটা আমি ভুলে যেতে চাই, তুমি কেন বুঝছো না? মেঘ আলতো করে আকাশের গালে হাত রাখলো, অন্য হাত আকাশের এক হাত ধরছে, অন্য হাত দিয়ে আকাশের আরেক হাত ধরছে, আর বলতে শুরু করলো, আপনি তো কোনো রকম অন্যায় করেননি, তাহলে আপনি কেন কষ্ট পাবেন? আর আমি যখন জেনে গেছি বাবার মৃত্যুর পেছনে কেউ জড়িত, তখন তাকে খুঁজে বের করা আমার দায়িত্ব। আর আজ থেকে আপনার মুখে হাসি ফোটানো আমার দায়িত্ব। 1 মাসের জন্য হোক না 1 মাস, তাতে কি? এই 1 মাসকেই আমি কাজে লাগাবো। কি করবে 1 মাসে যা আমি 3 বছর করতে পারিনি? উফ, সেটা আমি দেখবো। আসেন তো, আগে কেক কাটবেন। আমি মাকে কথা দিয়েছি, আমার কথা আমাকে রাখতে দিন প্লিজ। মেঘের কথায় আকাশ আর কিছু না বলে ছুরিটা হাতে নিয়ে কেক কাটে, আর মেঘ হাততালি দিয়ে আকাশকে উইশ করতে থাকে। অন্যদিকে আকাশের মা দরজার পাশ থেকে সবকিছু দেখে মুখে একটা তৃপ্তি মাখা হাসি দিয়ে নিজের রুমে চলে যায়। তারপর মেঘ আকাশ অনেকক্ষণ গল্প করলো। সেদিনের পর আকাশ অনেকটা বদলে গিয়েছে, আগের মতো হাসি আনন্দ নিয়ে মেতে থাকে। কিন্তু একটা চিন্তা, আর মাত্র কয়েকটা দিন পরে মেঘ চলে যাবে। তাহলে আকাশ কি ব্যর্থ হলো মেঘকে তার ভালোবাসা বোঝাতে? হয়তো না। তাহলে কি পারবে না আকাশ মেঘকে আটকাতে, তার জীবন সঙ্গী হিসেবে পথ চলার সাথী করতে? অন্যদিকে মেঘ একটু একটু করে জানার চেষ্টা করছে কে মারার প্ল্যান করতে পারে আকাশকে, কে ওর এত বড় ক্ষতি করতে চায়। ধীরে ধীরে মেঘ সব রহস্য জানতে পারলো। মেঘ যখন জানতে পারলো এর পিছনে কার হাত আছে, তখন সে বিশ্বাস করতে পারলো না যে মেঘের সামনে এমন কিছু আসবে আর মেঘ বিপদের দিকে ঠেলে দিবে। আজ মেঘ আর আকাশের বিয়ের 1 বছর পূর্ণ হবে। একদিকে আকাশ ভাবছে মেঘকে কিভাবে ডিভোর্সের কথা বলবে, অন্যদিকে মেঘ চাইছে এমন কিছু হোক
যেন আকাশ কোনোভাবেই তাকে না ছাড়ে। পরের দিন সকালবেলায় মেঘ কাউকে কোনো কিছু না বলে বের হয়ে যায়। সারাদিন পার হয়ে যাচ্ছে, মেঘের বাসায় ফেরার কোনো নাম নেই। আকাশ কয়েকবার মেঘের ফোনে কল দিল, কিন্তু বারবারই ব্যর্থ হয়, কারণ মেঘের মোবাইলটা বন্ধ দেখাচ্ছে। আকাশ পাগলের মতো হয়ে যাচ্ছে এই ভেবে। শেষমেশ কি চলে যাবে আকাশকে ছেড়ে মেঘ? আকাশ আর ওর মা ভাবছে পুলিশকে রিপোর্ট করবে। এর মধ্যে আকাশের মোবাইলে একটা কল আসে। কলটা রিসিভ করতেই লোকটা বলল, মেঘকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি করে এই ঠিকানায় চলে আসো। এরপর কলটা কেটে গেল। আকাশ একটু আগে আসা নাম্বার ডায়াল করে, কিন্তু ততক্ষণ নাম্বারটা বন্ধ হয়ে গেছে। আকাশ তাড়াতাড়ি করে ওই ঠিকানা অনুযায়ী যাওয়ার জন্য পা বাড়ালো আর তানহাকে কল দিয়ে মাকে সামলাতে বলে। আকাশ বিশাল একটা মাঠের মধ্যে গাড়ি থামায় এবং চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে, হ্যাঁ এটাই তো সেই ঠিকানা, কিন্তু মেঘ কোথায়? আকাশ চারদিকে খুঁজতে শুরু করলো। হঠাৎ করে কেউ একজন পেছন থেকে আকাশের চোখ দুটি বেঁধে ফেলে আর জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। একজন ওর মাথায় রিভলভার ধরে রাখে, আরেকজন শক্ত করে চেপে ধরে রাখে আর বারবার আকাশকে নড়াচড়া করতে বারণ করে। কিছু সময় পর একটা নির্জন জায়গায় গাড়ি থামায়। এরপর আকাশের মাথায় রিভলভার ঠেকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে বলে। যদিও আকাশের চোখ বাঁধা, তারপরও তাকে জোর করে নিয়ে যাচ্ছে। এরপর আকাশকে একটা ঘরে নিয়ে আকাশের হাত পা বেঁধে ফেলে। তারপর আকাশের চোখের বাঁধন খুলে দিয়ে তাকিয়ে দেখে, এ কি, কিভাবে মেঘকেও বেঁধে রাখা হয়েছে। আকাশ মেঘকে দেখে ওদেরকে বারবার বলতে লাগলো মেঘকে ছেড়ে দিতে। আকাশ হাত পায়ের বাঁধন ঘোরার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হয়। এরপর আকাশ তাদেরকে উদ্দেশ্য করে বলে, মেঘকে এখানে কেন বেঁধে রেখেছেন? কার আপনারা? কেন এমন করছেন? কি চাই আপনাদের? কেউ কোনো কথা বলছে না। এরপর আকাশ মেঘকে বলতে শুরু করলো, মেঘ তুমি চিন্তা করো না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওরা আমার ক্ষতি করবে না, ওরা আপনার ক্ষতি করতে চায়। আপনি কেন ওদের ফাঁদে পা দিলেন? আমার ক্ষতি কে করবে? 3 বছর আগে আপনাকে যে লোকটা মেরে ফেলার জন্য গাড়ির ব্রেক ফেল করে রাখে, তারই রক্ত। মানে কি বলছো তুমি? কে সে যে আমাকে মেরে ফেলতে চায়? একথা বলার সাথে সাথে একটা আওয়াজ আসে। ঠিক তখন আকাশ চুপ হয়ে যায়, ভালো করে বোঝার জন্য। দুজনে চুপ করে থাকে। এরপর আওয়াজটা আরো স্পষ্ট হয়। একটু একটু করে লোকটা এসে আকাশের সামনে দাঁড়ায়, মুখে কালো মুখোশ পরা। লোকটাকে দেখে আকাশ বলল, কে আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি যার জন্য আমাকে মেরে ফেলতে চাইছেন? আবার মেঘকেও একইভাবে শাস্তি দিচ্ছেন? এরপর লোকটা নিজের মুখ থেকে মুখোশটা খুলে নিচে ফেলে দিল। তারপর মাথাটা নিচু করে ধীরে ধীরে উপরে তুলতে লাগলো। তারপর বলল, দেখো তো আকাশ, আমাকে চিনতে পারো কিনা? তাবিব তুমি? আমি একমাত্র শত্রু। এসব কি বলছো তামিম? আমরা তো খুব ভালো বন্ধু। বন্ধু? ও বন্ধুত্বের মানে বোঝে? ওর কাছে তো ইম্পর্টেন্ট টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আর আপনার সম্পত্তি। মানে এসব কি বলছো মেঘ? হ্যাঁ আকাশ, তোমার বউ। দূর, কিসের বউ? মেঘ তো আমার এগ্রিমেন্টের বউ। যাই হোক, ও ঠিক বলছে, আমি তোমার সম্পত্তি চাই। তামিম, তোমাকে এর আগেও আমি অনেক টাকা দিয়েছি, সেটা কি ভুলে গিয়েছো? না না আকাশ, তোমার এত বড় উপকারের কথা আমি ভুলবো কি করে? তুমি টাকা না দিলে এতদিনে মেঘকে উপরে পাঠিয়ে দিতাম। তাহলে কেন আমাকে আর মেঘকে এভাবে বেঁধে রেখেছো? এটা তো হওয়ার কথা ছিল না। রাইট, এটা হওয়ার কথা ছিল না। কেন এটা হলো, এটাই তো জানতে চাও, তাই না? কি কারণে এমন অমানুষের মতো কাজ করলে তুমি? তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগের কাহিনী। তোমার বাবা আশরাফ মাহমুদের কোম্পানিতে ম্যানেজারের দায়িত্ব কাজ করতেন। আমার বাবা ইমতিয়াজ আহমেদ। তুমি ম্যানেজার আঙ্কেলের ছেলে? তামিমের বাবা সেদিন আপনাকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়ে বাবাকে নিয়ে গেলেন। সেদিন ওদের প্ল্যান পুরোপুরি নষ্ট হয়ে যায়, আর তাই তামিম প্ল্যান করে আপনাকে চুক্তির কথা বলে। তুমি কিভাবে জানলে এসব? তামিম নিজেই বলেছে এসব আমাকে, কিন্তু সে নিজেও জানে না সে কত বড় ভুল করলো। তামিম কোনো কাজের প্রমাণ রাখে না। সেদিন যেমন আমার বাবা কোনো প্রমাণ রাখেনি, আজ আমিও রাখবো না। তবে বাবা একটা ভুল করে ফেলেছে। বাবার প্ল্যানের কথা তোমার মা বাবা জেনে যায়। এই একটা জায়গায় বাবা ভুল করলো আর সবকিছু ঠিকভাবে করেছে, আর আজ বাবার ফেলে রাখা কাজটা আমি শেষ করব। তুমি শত চেষ্টা করেও কিছু করতে পারবে না। মা সব জানিয়েছেন আমাকে, আর আমি তো তোমাদের চুক্তির কথা জেনেই গেলাম। তাহলে এখন নতুন করে কি প্ল্যান করবে তুমি? জেনে গেছে, ভালোই হয়েছে। এবার তোমার মতামত জানিয়ে দাও, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে, তাই না আকাশ? আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না। তামিম এমনভাবে প্রতারণা করবে আকাশ কল্পনা করতে পারেনি। কিন্তু এখন তো সব মেঘের হাতে। আজ মেঘের একটা সিদ্ধান্তে সব বদলে দিতে পারে। অন্যদিকে তানহা আকাশের মাকে বাসায় সান্ত্বনা দিতে যাচ্ছে। আকাশের মা কান্নায় ভেঙে পড়েন। তাহলে কি এবার আকাশের বাবার মতো আকাশকেও হারিয়ে ফেলবে? এমন হাজারো প্রশ্ন বিরাজমান করছে আমাদের মনে। শেষ পর্যন্ত কি হবে?
আকাশ তার বাবার মতো হারিয়ে যাবে না তো? আর মেঘ তামিমকে বিয়ে করে নেবে না তো? সঠিকটা কি হবে জানতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে তামিম আকাশ চিন্তায় ভেঙে পড়ে না জানি মেঘ কি সিদ্ধান্ত নেয়। সত্যি সত্যি মেঘ ছেড়ে যাবে না তো আকাশকে? এরপর আকাশ মেঘকে বলল, কাম অন মেঘ, স্পিক আপ। তামিম প্লিজ ওনাকে ছেড়ে দাও। আরে আরে এত দরদ জাগছে কেন? ওই বিয়েটা তো মিথ্যে। আকাশ মেঘের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সত্যি কি এই সম্পর্কটা মিথ্যে বলে প্রমাণিত হবে? আকাশের ভালোবাসার কি কোনো মূল্য ছিল না? মেঘ চুপ করে আছে, কোনো কিছুই বলছে না। এইসব কথা ভাবছে আকাশ। হুট করে তামিম বলে উঠলো, মেঘ, তোমার মতামত আমি ভালো করে জানি। এই চুক্তির কথা অনুযায়ী এই 1 বছরে আকাশের প্রতি তোমার বিন্দু মাত্র অনুভূতি জাগেনি। তুমি এখনো তামিম আমাকে ভালোবাসো? আর এগ্রিমেন্ট অনুযায়ী আজ 1 বছর শেষ, তাই আজ তোমাদের ডিভোর্স হয়ে যাবে। এরপর তুমি আমাকে বিয়ে করবে? নিজেকে খুব চালাক ভাবো তাই না তামিম? তোমার সব ভাবনা সত্যি হয়ে যাবে, তুমি যা বলবে তাই হবে। এগ্রিমেন্ট তো এটাই ছিল। একটা চুক্তির মাধ্যমে আকাশ চৌধুরীর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হলো কাশফিয়া হাসান মেঘ। 1 বছর যদি মেঘের মনে আকাশের জন্য অনুভূতি না জন্মায়, তাহলে মেঘ সারা জীবনের জন্য আকাশের কাছ থেকে আলাদা হয়ে যাবে। আর এই চুক্তির কথা মতো আকাশের সাথে মেঘের ডিভোর্সের পর তামিমের সাথে মেঘ আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। মেঘ একবার আকাশের দিকে তাকায়। আকাশ চোখ দুটি বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে। এরপর তামিম বলে উঠলো, মেঘ, আর চুপ করে থেকে দেরি করো না প্লিজ। এবার তুমি ওকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো। যদি তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে কিন্তু আমি আকাশকে মুক্তি দেব। মেঘ চুপ করে রইল। কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছে না, মাথা যেন কোনো কিছুই কাজ করছে না। এরপর আবারও তামিম বলল, মেঘ, দেরি করো না, এখনো অনেক কাজ বাকি, প্লিজ তাড়াতাড়ি করো। আমি তুমি বলো মেঘ, প্লিজ বলো। আমি এই কথাটা বলার সাথে সাথে খুব জোরে একটা শব্দ হয়। তামিম কোনো কিছু বোঝার আগে পুলিশ এসে তামিমের মাথায় রিভলভার ধরল। আকাশ সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এই কাকে দেখছে সে? এটা কি করে সম্ভব? এদিকে পুলিশ তামিমকে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার তামিম আহমেদ। মেঘ পুলিশের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আর আকাশ অবাক হয়ে পুলিশের দিকে তাকায় আর ভাবতে থাকে পুলিশ এখানে আসলো কিভাবে? আমি তো কাউকে কল করিনি, তাহলে এরা জানলো কি করে? এরই মাঝে আরো একজন পুলিশ এসে ভিতরে ঢুকলো আর তামিমকে উদ্দেশ্য করে বলল, এবার শ্বশুর বাড়ি চলো মিস্টার তামিম, অনেক ক্ষতি করেছো তুমি এদের, এবার বাকি জীবন জেলে বসে কাটিয়ে দিবে, চলো। রিধি তুমি? হ্যাঁ স্যার, আমি এখানকার থানার একজন কর্তব্যরত পুলিশ অফিসার। রীতি তাকিয়ে তাকিয়ে কি দেখছো? আগে বাঁধনটা খুলে দিতে বলো এদের। আর কতক্ষণ এভাবে থাকবো? হ্যাঁ, এরপর রিধি ওর সাথে আসা পুলিশ কনস্টেবলকে মেঘ ও আকাশের বাঁধন খুলে দিতে বলে। এরই মাঝে তামিম বলে উঠলো, এটা কিন্তু ঠিক হলো না, আমি তোমাদের দেখে নিব। আরে দূর, তুমি কি দেখবে সেটা আমার জানা আছে। জেলে নিয়ে গেলে বুঝতে পারবে কত ধানে কত চাল। রিধি একজন কনস্টেবলকে ডেকে তামিমের হাতে হাতকড়া লাগাতে বলল। তারপর তামিমের সব চেলাদের ধরে নিয়ে গেল। এরই মধ্যে মেঘ বলে উঠলো, থ্যাংক ইউ রিদি, তুমি না থাকলে আজ এখান থেকে বেঁচে ফিরতে পারতাম না। রিধি, আমার মাথায় কোনো কিছুই ঢুকছে না। তোমরা একে অপরকে চিনো কিভাবে? ওয়েট স্যার, আগে তামিমের ব্যবস্থা করে নিই, বিকেলে আমি আপনাদের বাসায় যাব। থ্যাংক ইউ রিধি। ইটস মাই প্লেজার। আর হ্যাঁ, আমাদের সাথে তোমরাও আসো, বাসায় পৌঁছে দেবো। রিধি ওদের সবাইকে ধরে নিয়ে গাড়িতে বসালো। মেঘ তখন মগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। মেঘের এমন অবস্থা দেখে আকাশ বলল, দাঁড়িয়ে আছো কেন, বাসায় যাবে না? মেঘ মগ্ন অবস্থায় দাঁড়িয়ে রইল, কোনো সারা শব্দ নেই। আকাশ আবার বলল, মেঘ কিছু বলছি তোমায়, কি ভাবছো এত? কই কিছু না। তুমি ভয় পাচ্ছ কেন? নাও উই আর অলমোস্ট সেফ। কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে কেন? এসো, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে না? চলো আমরা আসছি। দিদিকে গাড়িতে উঠে বসে। আকাশ মেঘের হাত ধরে গাড়িতে উঠালো, তারপর নিজে উঠে বসলো। ওদের জন্য আলাদা একটা গাড়ি আনা হয়েছে। গাড়িতে উঠে মেঘ কোনো কথা বলছে না, কি যেন ভেবেই যাচ্ছে। হ্যাঁ, মেঘ নিশ্চয়ই এটা ভাবছে আর একটু পরে আকাশ আর মেঘের আলাদা হয়ে যাবে। ভাবতে মেঘের ভেতরে একটা ঝড় বয়ে যায়। অন্যদিকে আকাশের ভেতরে একটা ভাবনা বিরাজমান করছে। আকাশের মনে যে ঝড়টা যাচ্ছে, সে ঝড়টা মেঘের হৃদয় বইছে। দুজনে একটা বিষয় নিয়ে চিন্তা করছে। এসব ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসে। দিদি ওদেরকে নামিয়ে দিয়ে বাকিদের নিয়ে থানার দিকে চলে গেল। এদিকে আকাশ আর মেঘ বাসায় ঢুকতে আকাশের মা মেঘকে জোরে ধরে বলল, কোথায় ছিলি সারাদিন? জানিস কত টেনশনে ছিলাম। এইভাবে কোনো কিছু না বলে কেউ বাসা থেকে বের হয়?
আর যদি কখনো এমন হয় তাহলে মায়ের হাতে মায়ের খাবি। মা শুনুন, আপনার হাতে মায়ের খাওয়ার জন্য এমন ভুল আমি বারবার করতে রাজি। তুমি কি আবার ওই গুন্ডার কাছে যেতে চাও? দেখলে তো কি হলো। কিছুই হতো না, আপনি কেন তাদের ফাঁদে পা দিতে গেলেন? মেঘ, আমি না গেলে ওরা তোমাকে মেরে ফেলতো। পাগল নাকি? থামিম মারবে আমাকে? এর আগেই তো ওর সব রাস্তা বন্ধ করে দিয়েছি। মানে কিভাবে? আজ তামিম আমাকে ধরে নিয়ে গেল কিভাবে? গুন্ডা পাঠিয়ে আমাকে ধরে নিয়ে গেছে, তাই তো এভাবে ভাবছেন, তাই না? আরে তামিমের এত বড় সাহস নেই আমার কিছু করার। একটা সময়ও তো আমাকে ভালোবাসতো, তাহলে তুমি ওখানে গেলে কিভাবে? সবটাই প্ল্যান ছিল, নিজে থেকেই ওর কাছে ধরা দিলাম যাতে ওকে পুলিশের হাতে তুলে দিতে পারি। প্ল্যান মানে? এরই মধ্যে বাসায় রিদি চলে আসলো আর এসে আকাশকে বলল, হ্যাঁ স্যার, প্ল্যান। আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়ান, বুঝিয়ে বলছি। রিদি তুমি বলো। স্যার। আকাশের বাবা আপনার বাবার সব সম্পত্তি দখল করার জন্য আপনার বাবার ম্যানেজারকে চুরির দায়ে কোম্পানি থেকে বরখাস্ত করেন, আর সেই জন্য তামিম ও তার বাবা আপনাকে মারার প্ল্যান করেছেন। সেদিন মারতে পারেনি কারণ সেদিন আপনার বাবা জেনে গিয়েছিল। সেদিন আপনাদের গাড়ি ব্রেক ফেল করানো হয়েছে, তাই আপনার বাবা আপনাকে বাঁচাতে নিজে ড্রাইভ কন্ট্রোল করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেন। আর তামিম এতদিন মেঘের নাম ব্যবহার করে টাকা নিত। স্যার, তামিম এটাতে শিওর ছিল মেঘের ক্ষতির কথা বললে আপনি মেঘকে বাঁচাতে নিজের জীবনটাও দিয়ে দেবেন, তাই ওর নিজের স্বার্থ রক্ষার জন্য মেঘকে ব্যবহার করেছে। ভাগ্য ভালো মেঘ তামিমের আসল রূপ জেনে গেছে, নয়তো আজ সত্যি মেঘের বড় কোনো বিপদ হতো। তুমি এখানে গেলে কিভাবে? আজকে তামিম মেঘকে কিডন্যাপ করবে, এটা মেঘ আর আমার প্ল্যান, কারণ তামিমকে ধরার আর কোনো ভালো উপায় ছিল না। যদি মেঘের কোনো ক্ষতি হতো? আমি থাকতে মেঘের কোনো ক্ষতি হতে দিতাম না। মেঘকে কিডন্যাপ করার কিছুক্ষণ আগে মেঘ কল করে আমাকে, তারপর নিজের ফোন নাম্বার কলিংয়ে রেখে দেয়। আর আমি ওদের লোকেশন মুহূর্তের মধ্যে পেয়ে যাই, তাই ওখানে যেতে কোনো অসুবিধা হয়নি। আজ মেঘ নিজে যদি তামিমকে ধরতে হেল্প না করতো, তাহলে তামিম 2-1 দিনের মধ্যে আপনার উপর অ্যাটাক করতো। থ্যাংক ইউ রিধি, তুমি না থাকলে আমরা কেউ বেঁচে ফিরতাম না। থ্যাঙ্কস তো মেঘের প্রাপ্য, সময় মতো কল না দিলে আমি ওখানে যেতে পারতাম না। তাহলে আমার সাথে ডিল ফাইনাল করতে যে আমেরিকা গেলে? তামিম আমেরিকা ছিল, ওকে ফলো করার জন্য ইচ্ছে করে একটা ডিল করা আর আপনাকে প্রোটেক্ট করা। আমার বোঝা হয়ে গিয়েছে, এবার একটু আড্ডা দেই। টেনশন করতে করতে প্রাণের 12টা বেজে গিয়েছে। আপনাকে টেনশন করতে কে বলেছিল? তুমি বুঝবে কিভাবে? তুমি তো আর পুরোটা বলার আগে আকাশের মামুনি বলল, হয়েছে, আর টেনশন করতে হবে না, আসল অপরাধীর সাজা তো হয়ে যাবে এবার। এখন আর টেনশন করতে হবে না। মেঘ, তুই একটু চা করে আনতে পারবি? আজ সারাদিন ধরে তোর হাতে চা খুব মিস করছি। আচ্ছা মা, আমি চা নিয়ে আসছি। এরপর মেঘ রান্নাঘরে গিয়ে সবার জন্য চা নিয়ে আসে। সবাই চা খেতে খেতে বেশ আড্ডা দিচ্ছে। আকাশ বারবার মেঘকে দেখছে, কিন্তু একটা কথা বলতে চাইছে, কিন্তু সবার সামনে চাইলেও বলতে পারছে না। মেঘ সেটা খুব ভালো করে বুঝতে পারছে, তাই ওখান থেকে উঠে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে ইচ্ছে করে অনেকগুলো রান্নার আয়োজন শুরু করে। কিছু সময় পর রিদি চলে গেল। আকাশের মা রিদিকে অনেক রিকোয়েস্ট করলো খাবার খেয়ে যেতে, কিন্তু রিদি জরুরি কাজে চলে যায়। এরপর সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে খাবার খেয়ে মেঘ আর তানহা ছাদে বসে আছে, গল্প করছে। গল্প করতে করতে এক পর্যায়ে তানহা বলে উঠলো, এখন কি করবি, কিছু ভাবলি? কি সিদ্ধান্ত নিলি? চলে যাব। মেঘ, হ্যাঁ রে, চলে যাব। এগ্রিমেন্টের 1 বছর পার হয়ে গেছে, কাল সকালে এই বাড়ি ছাড়তে হবে। আর বিপদ বাড়ি কি লাভ? মেঘ, তুই একটাবার স্যারের কথা চিন্তা করবি না? ওনার কথা চিন্তা করেই বলছি। আর তাছাড়া এগ্রিমেন্টে এটাই লেখা ছিল 1 বছর পর যে যার রাস্তা বেছে নেবে। আমার খেয়ালই ছিল না আজ 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। মেঘ, তুই কি জানিস স্যার তোকে? আমাকে কি? মেঘ, তুই আবারও ভুল করিস না, একটাবার স্যারের কথা বল। আমার কোনো কিছু বলার নেই। তোর নেই, কিন্তু ওনার থাকতে পারে মেঘ। উনি যা বলার 1 বছর আগেই বলে দিয়েছেন, এখন আর নতুন করে কি বলবেন? তুই একটু এখানেই বসে থাক, আমি আসছি। তানহা উঠে নিচে চলে গেল। মেঘ বিড়বিড় করে কান্নায় ভেঙে পড়ে। একটু পর তানহা মেঘের কাঁধে হাত রেখে পাশে বসে, আর মেঘ বলতে থাকে, কি রে, এসেছিস? এই কথা বলে তানহা মেঘের হাতে একটা ডায়েরি দিল আর বলল, এটা ধর। কি এটা? দেখতেই পারছিস, এটা ডায়েরি। হ্যাঁ, তো এটা দিয়ে কি করব? পড়বি, এটা স্যারের ডায়েরি।
স্যারের ডায়েরি আমি পড়তে যাব কেন? তোর এখনো অনেক কিছু অজানা মেঘ, এটা পড়লে অনেক কিছু জানতে পারবি। কিন্তু কোনো কিন্তু না মেঘ, তুই পড়। হুম। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, আমরা ভিডিও বানাই আপনাদের সামান্য লাইক কমেন্টের জন্য। আপনাদের লাইক কমেন্ট দেখলে আমাদের আগ্রহ বৃদ্ধি পায়। আশা করি সবাই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কথা বলে মেঘ আকাশের ডায়েরিটা হাতে নিয়ে পড়া শুরু করলো। ডায়েরির প্রথমে লেখা ছিল আকাশের মেঘ। মেঘ লেখাটা দেখে কিছুটা অবাক দৃষ্টিতে তানহার দিকে তাকালো। তানহা ইশারা করে পরের পেজটা উল্টাতে বলে। মেঘ তানহার কথায় মাথা নেড়ে সাড়া দেয়। পেজের দ্বিতীয় পাতায় উল্টে দেখে কিছু লেখা ছিল, আমি লাইফ আজ প্রথম দিন অফিসে জয়েন করলাম। কোম্পানিতে জয়েন করার পর জানতে পারলাম আগের ম্যানেজার আঙ্কেলকে চাকরি থেকে বাতিল করা হয়েছে। কিন্তু কেন বাতিল করা হয়েছে কেউ এখন আমাকে জানায়নি, বা আমারও জানার ইচ্ছে হয়নি। আজ প্রথম অফিসে জয়েন করে বুঝতে পারলাম ভাবি কতটা প্রেশারের মধ্যে থাকতো। সারাদিন এত কাজ করেও বাসায় হাসি মুখে ফিরতো আর আমাদের সাথে আড্ডা দিত। আমার দুঃখ একটাই, বাপিকে বুঝতে আমি দেরি করে ফেলেছি। আগে যদি বুঝে নিতে পারতাম তাহলে হয়তো এত তাড়াতাড়ি বাপিকে হারাতাম। একটু একটু করে কোম্পানির সব দায়িত্ব বুঝে নিলাম। নতুন একজন ম্যানেজার নিয়োগ করলাম। দেখতে দেখতে কোম্পানিটা বেশ উন্নত হতে লাগলো। এরপর একটা করে নিয়োগ বিজ্ঞপ্তি পেপারে দিলাম, নতুন কর্মচারী লাগবে এটা উল্লেখ করে। এরপর কয়েকজনের ভাইবা নিয়ে সিলেক্ট করলাম। আজ আবার নতুন কর্মচারী জয়েনিং করার দিন। নতুন একজন জয়েন করলো, তাও আবার একটা মেয়ে। দেখতে একদম পরীর মতো, টানা টানা চোখ, মায়াবী মুখ, বাঁকা ঠোঁটের হাসি, লাজুক মুখের চাহনি, একদম পরীর মতো দেখতে। যে একবারে দেখবে সে তার প্রেমে পড়ে যাবে। আমারও ঠিক তাই হয়েছে। প্রথম দেখায় মেয়েটাকে আপন ভেবে নিয়েছিলাম, বাট জানতাম না যে মেয়েকে নিয়ে আমার মনের গহীনে অজানা সুখের ঠিকানা গড়ে তুলেছি সে মেয়েটা অন্য কাউকে ভালোবাসে। বাপিকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিলাম, কিন্তু ওকে দেখে পাগলামিগুলো থামানোর একটা মাধ্যম খুঁজে পেলাম। কিন্তু যেদিন জানতে পারলাম পরীটা অন্য কাউকে ভালোবাসে, সেদিন আবার খুব কষ্ট অনুভব করলাম। এমন যেন ব্যথা হতে লাগলো। মামনি আমার কষ্টগুলো মেনে নিতে পারছিল না, বারবার জানতে চাইতো। তাই একদিন মামনিকে সব বলে দিলাম। মামনি আমাকে সবসময় বুঝতো, বলতো আমার ভালোবাসা সত্যি হয় তাহলে একদিন সে আমারই হবে। আর আমার নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল, সে বিশ্বাসটা হয়তো আমাকে বাঁচতে শেখালো। এরপর থেকে মেঘ অফিসে আসতো, কখন কি করতো সবকিছু নজরদারি রাখতাম আমি। এরকম পাগল ছিলাম আমি ওর জন্য। ও হ্যাঁ, পাগল আমি এখনো ওর জন্য। মনের গহীনে আজও আমি ওকে অনুভব করি, কিন্তু সমস্যা তো বাঁধলো অন্য জায়গায়। এমনটা হবে কখনো ভাবিনি, কল্পনাও করিনি। কি থেকে কি হয়ে গেল মুহূর্তের মধ্যে, সবকিছু শেষ হয়ে গেল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, কি করা উচিত মাথায় ঢুকছে না। অবশেষে একজনকে পেলাম হেল্প করার জন্য, যে আমাকে প্রতিটা মুহূর্তে হেল্প করেছে। তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই, কিন্তু তবুও আমি তাকে ধন্যবাদ দিলাম। তার মাধ্যমে আসল ঘটনা জানতে পারলাম। আর হ্যাঁ, সে কেউ নয়, তানহা। একমাত্র তানহা আমাকে সাহায্য করেছে। মেঘ তানহার নামটা দেখে মাথা তুলে তানহার দিকে তাকালো, তারপর আবার পড়া শুরু করলো। তানহা বলেছিল মেঘ নাকি তার খুব ভালো বন্ধু, আর তানহা ওর সম্পর্কে সবকিছু জানতো। যাই হোক, আমি মেঘকে ভালোবাসি এটা তানহাকে মুখে না বললেও তানহা কিভাবে বুঝে গেল। আর তখন তানহা আমাকে এটাও বললো মেঘ নাকি অন্য একটা ছেলেকে ভালোবাসে। বেশ কিছুদিন পর জানতে পারলাম মেঘ যে ছেলেটাকে ভালোবাসে সে ছেলেটা অন্য একটা মেয়েকে বিয়ে করে দেশ ছেড়ে চলে গিয়েছে, তাও ওকে না জানে। খবরটা শুনে খুব কষ্ট হয়েছে। কাউকে কতটা ভালোবাসলে তার দেওয়া কষ্টগুলো সহ্য করা যায় না সেটা আমি খুব ভালো করে জানি। আমি জানি বলেই ওকে সুখী দেখতে চেয়েছিলাম, কিন্তু খটকা একটা জায়গায়, মেঘ যে আমাকে ভালোবাসে না। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। আজ ওকে খুব কান্না করতে দেখলাম, কিন্তু এভাবে মেঘ কান্না করলো। মেঘ কি এখনো ভালোবাসা মানুষটার জন্য রাত জেগে কান্না করে? মেঘের কান্নার কারণ জানতে চেয়ে তানহাকে ডেকে পাঠাই। তারপর থানার কাছ থেকে জানতে পারি ওর কান্নার কারণটা কি। মেঘের মায়ের হার্টের ফুটো অপারেশন করতে অনেক টাকা দরকার। মেঘ একা সবকিছু সামলাতে পারবে না, তাই কান্নায় ভেঙে পড়ে। সত্যিই তো কি করার থাকতে পারে ওর? ভালোবাসার মানুষকে হারিয়ে শত কষ্ট বুকে নিয়ে অফিসের সব কাজ সামলে নিত। আমিও সবসময় ওকে ইচ্ছে করে কাজ বেশি দিতাম, সারাক্ষণ কাজের মাঝে ডুবে রাখতাম, যাতে করে সে স্বাভাবিক হতে পারে। আমি জানতাম ওর মায়ের অপারেশনের জন্য টাকাগুলো কাজ ছাড়া দিলে দান হিসেবে দেখবে, ভাববে আমি তাকে করুণা করেছি। কিন্তু সত্যি তো এটা, আমি ওর মুখে একটুখানি হাসির ছোঁয়া দেখতে চাই। তখন ভাবলাম ওকে টাকাগুলো আমি দিব, কিন্তু টাকাগুলো এমনি এমনি দিব, কি করবো এসব ভাবতে লাগলাম। এরপর যখন ওকে বিয়ে করার কথা বলতে যাব তখন ওর প্রিয় মানুষটার সাথে দেখা হয়ে যায়, আর সে আমায় তার মনের কথাগুলো বলে। বেচারা অন্য দেশে গিয়ে নাকি অনুভব করছে সে তার ভালোবাসার মানুষটাকে কতটা ভালোবাসে, তাই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দেশে ফিরে এসেছে। আমি খুব বোকা, সহজে তার কথাগুলো বিশ্বাস করে নিলাম, কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র আমি নই। তাই আমি ওকে কল দিলাম যে আমি তোমাকে বিয়ে করবো, আর সেটা আজকেই। তখনই ও মেঘকে মারার হুমকি দেখায় আর অনন্যভাবে ব্ল্যাকমেল করতে থাকে।
একটা সময় আমরা দুজনে একটা সিদ্ধান্ত নিলাম, আর সিদ্ধান্ত এটাই যে মেঘকে বিয়ে করে যদি ওর মনে 1 বছরের মধ্যে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারি তাহলে সে আমার, নয়তো তাকে তার অতীতের মানুষের কাছে ফিরিয়ে দিব। এরপর বাধ্য হয়ে তাকে আমার বাসায় চুক্তির বউ করে আনি। আমি চাইনি ওকে কষ্ট দিতে, কিন্তু আমি যে খুব অসহায় ছিলাম। ওই মুহূর্তে তার মাকে বাঁচানো ছিল আমার একমাত্র লক্ষ্য। এরপর মেঘকে বউ করে নিয়ে আনলাম ঘরে, কিন্তু ওর মন থেকে ওর ভালোবাসার মানুষকে মুছে দিতে পারলাম না। একটা মিথ্যা মায়াজালে বন্ধু ছিল, সেটাও বুঝতে পারলাম না। আজ ওর জীবন থেকে সবচেয়ে কাছের মানুষ হারিয়ে গেল। ওর মা ওকে এভাবে ছেড়ে চলে যাবে আমি বা কেউ ভাবতে পারেনি। সেই দিন ওর কষ্টগুলো সহ্য করতে পারছিলাম না। ইচ্ছে করছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, মেঘকে কষ্ট দিও না আল্লাহ, ওর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। সেদিন ওকে অনেক কষ্ট করে বোঝাই। মাকে হারিয়ে কেমন যেন হয়ে গিয়েছে মেয়েটা। এরপর অনেক কষ্টের বিনিময়ে মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলাম। আজ ওকে ছেড়ে 3 মাসের জন্য আমেরিকা যাব। জানি না এই 3টা মাস আমার কিভাবে কাটবে, শুধু জানি আমি আমার মায়াবতীকে খুব মিস করব। এরপর আর কিছু লেখা নেই। এরপর মেঘ কয়েকটা পেজ উল্টিয়ে দেখলো আরো কিছু লেখা। আজ দেশে ফিরলাম, 3 মাসের কাজ 2 মাসে শেষ করলাম। একটা ডিল ফাইনাল করতে যাওয়া, বাসায় এসে মেঘকে সারপ্রাইজ দিব ভেবেছিলাম, কিন্তু মেঘ যে আমার জন্য বিরাট সারপ্রাইজ রাখবে আমার জানা ছিল না। আজ 3 বছর পর মামনিকে হাঁটতে দেখেছি, আর সেটা শুধু মেঘের জন্য। দেশে ফিরে বারবার মেঘকে বলতে চেয়েছি, মেঘ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কোথায় যেন একটা বাধা আমাকে আটকে দিত। এই চুক্তির জন্য মেঘকে সত্যি কথাটা বলতে পারছি না। কি যে কষ্ট লাগে না বলা কথাগুলো চেপে রাখতে, সেটা শুধু আমি জানি। আজ আমার জন্মদিনে মেঘ আমার জন্য যে আয়োজন করলো, প্রথমে একটু কষ্ট লাগলেও ওর কথাগুলো শুনে নিজেকে খুব সুখী মনে হচ্ছিল। মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ একমাত্র আমি। কিন্তু ওর কথা দ্বারা এটা বুঝতে পারলাম ও এই বন্ধন থেকে মুক্ত হওয়ার খুব ইচ্ছে। হয়তো মেঘ পারেনি আমাকে ভালোবাসতে, কিন্তু ও কি জানে সে যদি এই বন্ধন ছেড়ে চলে যায় পরের দিন আমি মারা যাব। ওকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভবই নয়। আমি কি করব এখন? মেঘ পেজ উল্টাচ্ছে, কিন্তু তাতে আর কোনো কিছু লেখা নেই। মেঘ ডায়েরিটা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, কেন এত ভালোবাসলেন উনি আমাকে? আমি যে তামিমের জন্য ওনাকে মেনে নিতে পারতাম না। বারবার মনে হতো আমি তামিমকে ঠকাচ্ছি, কিন্তু তামিম আমাকে এইভাবে ঠকাবে আমি কল্পনাও করিনি। আমি এটাও জানতাম না তামিম অন্য কাউকে বিয়ে করে আমার থেকে দূরে সরে গিয়েছে, অথচ আমি কিনা তামিমকে ভালোবেসে এসেছি। এবার তো জানলি। উনি এখন কোথায়? জানি না, রুমে দেখিনি। মেঘ তাড়াতাড়ি করে নিচে চলে যায়, তারপর ডায়েরিটা রুমে রেখে মায়ের কাছে গেল। মেঘ মায়ের রুমে গিয়ে বলতে লাগলো, মা ওনাকে দেখেছেন? গাড়ি নিয়ে কোথায় যেন গেল, কিন্তু এখনো ফিরছে না কেন? মা আপনাকেও কিছু বলে যায়নি? আমাকেও কিছু বলে যায়নি, তাহলে কোথায় গেল উনি? আকাশের ফোনে বারবার কল দিচ্ছে, বাট ফোন বন্ধ। এত রাতে লোকটা কোথায় গেল? এরপর মেঘ বলল, আমি এখন কিভাবে খুঁজবো, কোথায় পাবো ওনাকে? মেঘ টেনশনে পড়ে যায়, কি করবে এটা ভেবে। তানহা মেঘকে টেনশন করতে মানা করছে, কিন্তু টেনশন কি বলে গয়ে হয়? টেনশন তো নিজের অজান্তে আসে। এরপর মেঘ বলল, তানহা, আমার খুব ভয় হচ্ছে, উনি বাসায় আসছে না কেন? মেঘ, তুই এত চিন্তা করিস না, একটু পর চলে আসবে। কাজ পড়ে গেছে হয়তো, তাই বেরিয়ে গেছে। তুই এত টেনশন করিস না। এত রাতে কিসের কাজ থাকতে পারে? রাত 11টা বাজে তানহা, তার কি একবারও মাথায় যায় না? কেন এইভাবে বাসার সবাইকে চিন্তায় রেখে বাইরে গেল? এমন কেন উনি? মেঘ কপালে হাত দিয়ে টেবিলের সাথে কনু লাগিয়ে বসে আছে। একটু পর কলিং বেলের আওয়াজ। মেঘ তাড়াতাড়ি করে উঠে গিয়ে দরজা খুললো। আকাশকে দেখে একটু রাগি লুক নিয়ে কোমরে হাত দিয়ে ওর দিকে তাকালো। আকাশ একটু ভয় পেয়ে যায়। মেঘ কিভাবে দেখে একটু ভয় পেয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে আছো কেন? সরে দাঁড়াও, ভিতরে যাব আমি। এতক্ষণ কোথায় ছিলেন? তোমাকে সবকিছু বলতে বাধ্য নাই। কি? আকাশ কিছু না বলে মেঘের হাতে আলতো করে ধরে সামনে থেকে সরিয়ে যায়। তারপর তানহার কাছে গিয়ে কি যেন বলে। তারপর তানহা তাড়াতাড়ি মেঘের কাছে গিয়ে খাবার আনতে বলে। মেঘ, ক্ষুধা লাগছে, খাবার রেডি করবি? উফ তানহা, আগে জানতে দে না উনি কোথায় ছিলেন এতক্ষণ। ধুর, সেটা পরে জানলেও হবে। আমার ক্ষুধা লাগছে, আগে খাবার দিবি, আয়। এই মেয়ে শুধু খাওয়ার জ্বালা। মেঘ রাগে গজগজ করতে করতে রান্না করে গেল। তারপর সবাইকে খাবার খেতে দিয়ে নিজেও খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে মেঘ রুমে চলে যায়। রুমে গিয়ে মেঘ তো পুরাই অবাক। টেবিলের উপর একটা কাগজ রাখা, আর সারা রুম খুঁজেও আকাশকে পেল না।
মেঘ পেপারটা হাতে নিয়ে দেখতে লাগলো আর নিজে নিজে বলতে শুরু করলো। এটা কি? উনি এটা কেন করলেন? খুব শখ আমাকে ডিভোর্স দেওয়ার, তাই না? আজ দেখবো আমি কিভাবে আমাকে ডিভোর্স দেয়। এই বুঝে ওনার ভালোবাসা? 1 বছরের সব অনুভূতি শেষ হয়ে গেল। এর জন্যই তখন বাহিরে গিয়েছিল। শয়তান বানর হনুমান কোথায় গেল এখন? এই ডিভোর্স পেপারের 12টা আমি বাজাচ্ছি। এই কথাটা বলে মেঘ রান্নাঘরে গিয়ে দিয়াশলা আনে, তারপর পেপার আগুন জ্বালিয়ে পুড়ে ফেলে। পেপারটা পুরো ছাই হয়ে গিয়েছে। মেঘ এক হাত দিয়ে অন্য হাতে তালি বাজিয়ে বলতে থাকে, এবার দেখবো আকাশ চৌধুরী আমাকে ডিভোর্স দেন কিভাবে। কিন্তু বজ্জারটা গেল কই? ড্রয়িং রুমেও দেখলাম না। তানহার সাথে আড্ডা দিতে গেল নাকি দেখি তো। এই কথা বলে মেঘ তানহার রুমে চলে গেল। গিয়ে দেখে তানহার রুমের দরজা লক করা। তার মানে তানহা ঘুমিয়ে পড়েছে। এরপর রুমে গিয়ে দেখে মাও ঘুমাচ্ছে। বাকি রইলো একটা জায়গা, ছাদ। ছাদে নয়তো উনি। এরপর মেঘ নিজেই বলল, এত রাতে উনি ছাদে যাবে কেন? থুর, এত ভেবে কাজ নেই, গিয়ে দেখে আসি। মেঘ ছাদের দিকে পা বাড়ালো। ছাদে গিয়ে দেখে পুরো ছাদ জুড়ে মোমবাতি জ্বালানো। মোমবাতি জ্বালানো দেখে মেঘ নিজেই বলল, হেমা, ওনাকে আবার ভূতে ধরলো নাকি? এভাবে কেউ ছাদের উপর মোমবাতি জ্বালায় নাকি? কিন্তু উনি গেলেন কোথায়? মেঘ ঘুরে ঘুরে ছাদের চারপাশ দেখছে। চারপাশ মোমবাতির আলোয় ভরে উঠেছে। হঠাৎ মেঘের মনে হলো কেউ ওকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। এমনভাবে জড়িয়ে ধরেছে যেন মেঘ পালাতে না পারে। আকাশের এমন কাণ্ড দেখে মেঘ বলে উঠলো, এইসবের মানে কি? বুঝলে কিভাবে আমি এখানে আছি? মন বলেছিল? আর কি বলে শুনি? আমার মাথা বলে। এইভাবে সারা ছাদের জুড়ে মোমবাতি কেন? কেন মানে আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী, তাই? ঘোড়ার ডিম, কিসের বিবাহ বার্ষিকী? দিন শেষ হয়ে রাত পার হয়ে যাচ্ছে আর ওনার মাথায় এখন বুদ্ধি এসেছে আজ নাকি বিবাহ বার্ষিকী। এই বললেই হলো, এখনো 5 মিনিট বাকি আছে। তাতে কি হয়েছে? হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার ওয়াইফ। থুর, ছাড়েন তো। মেঘ জোরে ধাক্কা দিয়ে আকাশকে সরিয়ে দিল। তখন আকাশ মেঘকে বলে উঠলো, এটা কি হলো? আজকে আমাদের অ্যানিভার্সারি আর তুমি কি না এইভাবে রিয়াক্ট করছো? অ্যানিভার্সারি? হ্যাঁ অ্যানিভার্সারি। একটা নকল বিয়ের 1 বছর পূর্ণ হলো, যে বিয়ের কোনো মানে নেই, নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা। আর সেই বিয়ে উপলক্ষে এসব, তাই তো? কি দরকার আছে এসবের? মেঘ, ঠিকই বলছি। আপনি যা ভাববেন, যা চাইবেন তাই হবে। একবারও অন্যের ইচ্ছার মূল্য দিবেন না? একবারও বুঝবেন না আমি কি চাই, আমার মন কি চায়? একবারও জানতে চেয়েছেন আমার মনে কি আছে? আকাশ মেঘের কথা শুনে চুপ করে রইলো, কোনো কথাই বলছে না। মেঘ আবার বলে উঠলো, ডিভোর্স দিবেন তাই তো? ঠিক আছে, আপনার ইচ্ছেতেই সব হবে। এই বিয়েটা যখন আপনার ইচ্ছাই হয়েছে, ডিভোর্সটাও আপনার ইচ্ছাই হবে। আকাশ মেঘের সামনে গিয়ে তার 2 কাঁধে হাত রেখে বলল, মেঘ আমার কথাগুলো শোনো। কি আর শুনবো? সব কথাই তো শুনি আপনার। আজও শুনবো ভাবছেন কিভাবে আপনি? ডিভোর্স পেপার রেডি করে আনলেন, একটা বারের জন্য আমাকে জানানোর প্রয়োজন মনে করেননি? আমি কি এতটাই খারাপ? আমার কথা বলার মতো, প্রকাশ করার মতো কোনো ইচ্ছে নেই, কোনো দাম নেই আমার? মেঘ এই কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে। আকাশ কি করবে না করবে বুঝতে পারছে না। মেঘ যে ভীষণ রেগে আছে এটা আকাশ ঠিকই বুঝতে পারছে। অন্যদিকে অভিমানও জমেছে অনেক। সত্যি তো, আকাশ কিভাবে ভুলটা করলো? মেঘকে না জানিয়ে ডিভোর্স পেপারটা আনা উচিত হয়নি? একটা বারের জন্য মেঘকে জানাতে পারতো। আকাশ কি করবে না করবে বুঝতে পারছে না। হুট করে মেঘকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল আর বলল, আই এম সরি মেঘ, খুব বড় একটা ভুল করে ফেলেছি। আর কখনো এমন হবে না লক্ষ্মীটি, প্লিজ কেঁদো না। আকাশের কথাগুলো শুনে মেঘের আরো কান্না দ্বিগুণ বাড়িয়ে দিল। মেঘ খুব কান্না করছে আকাশের শার্টের পিছনে খামচে ধরে। অনেকটা সময় পর মেঘের মাথায় দুষ্টু বুদ্ধি আসে আর মেঘ আকাশকে বলতে থাকে, এই বিয়ের কোনো মানে নেই, তাই বলছি কি আমাদের ডিভোর্সটা হয়ে যাক। আপনি তো ডিভোর্স পেপার রেডি করে আনলেন, তাই আর দেরি করা ঠিক হবে না। 12টা অলরেডি বেজে গেছে আর 1 বছর চুক্তির সময়ও শেষ। মেঘের কথায় আকাশের মাথায় আকাশ ভেঙে পড়ল। এইসব কি বলছে মেঘ? আকাশ মেঘকে বুক থেকে সরিয়ে নেয়। এরপর মেঘের হাতে হাত রেখে বলে, তুমি এসব কি বলছো? হ্যাঁ ঠিকই তো বলছি, আমি কালকে সকালেই চলে যাব, শুধু আজকের রাতটাই এখানে। মেঘ, স্টপ দিস ননসেন্স। আকাশের ধমকে মেঘ অনেকটা ভয় পেয়ে কেঁপে ওঠে। এক হাত দিয়ে শাড়ির আঁচল আঙুলের সাথে পেঁচাচ্ছে, অন্য হাতে শাড়িটা ধরে আছে। ভয় পেয়ে কথা বলছে না। আকাশ আবার বলে উঠলো, ভালোবাসি দূরে থাকার জন্য নয় মেঘ, এটা ঠিক যে তোমাকে এরকম জোর করে বিয়ে করেছি।
আমি তখন অসহায় ছিলাম, তোমাকে বাঁচানোর জন্য, তোমার মাকে বাঁচানোর জন্য কোনো উপায় ছিল না আমার কাছে। তবুও তোমার মতামত নেওয়ার দরকার ছিল। আর এখন যেহেতু মতামতের কথা উঠলো, তো ঠিক আছে, তুমি চাইলে যেতে পারো, আমি তোমাকে বাধা দেবো না। তোমার ইচ্ছার মূল্য আমি দিব। তুমি চাইলে ডিভোর্স পেপারে সাইন করে দিবা, সব করতে রাজি আমি, কিন্তু প্লিজ আমাকে ভুলে যেতে বলো না। এই কাজটা আমি করতেই পারবো না মেঘ, কোনোদিনও না। আকাশ কথাগুলো বলে ছাদ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। যে আকাশ চলে যাবে ঠিক তখনই মেঘ আকাশের হাতটা ধরে ওকে আটকায়। আকাশ মেঘের দিকে ঘুরে তাকিয়ে অবাক হয়ে গেল। এ কি, মেঘ তো কান্না করছে। মেঘের কান্না দেখে আকাশ বলল, কি হলো, কান্না করছো কেন? বললাম তো তোমার ইচ্ছার মূল্য আমি দিব, আমি ডিভোর্স পেপারে সাইন করে নিয়ে আসছি। আর একবার ডিভোর্সের কথা উঠালে মাথা ফাটিয়ে দেব। এখন তো তোমার ইচ্ছে। আমি কি একবারও বলেছিলাম আমার ডিভোর্স চাই? আমি কি একবারও বলেছিলাম আমি আপনার কাছ থেকে দূরে থাকতে চাই? আমি কি একবারও বলেছিলাম আমি আপনাকে ঘৃণা করি? সবসময় নিজের যা ভালো মনে হলো তাই করলেন, আবার এখন বলছেন ডিভোর্স দিবেন। ডিভোর্স কি এত সহজ নাকি যে আপনি চাইবেন আর আমি দিয়ে দিব? মানে খুব সোজা, আমি ডিভোর্স পেপার পুড়িয়ে ফেলেছি। কি, কখন করলেন এটা? কেন, খুশি হননি? ওটা পুড়িয়ে দিলেন কেন? পোড়ালাম কেন আবার? আমার ইচ্ছে হয়েছে তাই পুড়িয়ে ফেলেছি। তোমার ইচ্ছে হলে ওটা পুরাবে, আমাকে জানাবে না? বেশ করেছি, আমি আবার আনবো। আমি আবারও পুড়িয়ে ফেলবো। তবু আমি আবার আনবো। আমি তবুও ওটা পোড়াবো। কেন পুরাবে মেঘ? ভালোবাসি তাই। মেঘ নিজে থেকে আকাশকে জড়িয়ে ধরে। আকাশও নিজের দুহাত দিয়ে মেঘকে বাহুডোরে জড়িয়ে নেয়। এরপর মেঘ বলতে শুরু করে, জানেন, তামিম যখন আমাকে ছেড়ে গিয়েছিল খুব কষ্ট পেয়েছিলাম। জানতাম না তামিম এতটা খারাপ মনের মানুষ। যেদিন তানহা বলল তামিম প্রতারক, বিশ্বাস হয়নি তানহার কথাগুলো। কিন্তু যেদিন জানতে পারলাম তামিমের বাবা আপনাকে মেরে ফেলার জন্য বারবার চেষ্টা করেও মানতে পারছে না, তখন নিজের অজান্তে মনের ভিতরে ঝড় বইতে শুরু করে। মাকে হারিয়েছি, এখন যদি আপনাকে হারাই ফেলি তাহলে আমি কিভাবে বাঁচবো বলতে পারেন? মাকে জিজ্ঞেস করে অনেক কষ্ট করে ম্যানেজার আঙ্কেলের বাসার ঠিকানা জোগাড় করি। তারপর জানতে পারলাম ম্যানেজার আঙ্কেলের ছেলে হলো তামিম। তামিম তার বাবার সাথে তাল মিলিয়ে আপনাকে মেরে ফেলতে চায়। তখন ইচ্ছে করেছিল নিজের হাতে তামিমকে মেরে ফেলি। যে তামিম আপনাকে মেরে ফেলতে চায় তার সাথে হাত মিলিয়ে আপনি আমাকে চুক্তির বউ করে আনলেন। জানেন, তামিমকে বলতে শুরু করেছিলাম, কিন্তু আপনাদের চুক্তিটা দেখে আবার মনের ভিতরে কষ্টের পাহাড় গড়ে ওঠে। অবশ্যই একটা মেয়ে জব করে, চুপি চুপি তাকে দেখেন, ভালোবেসে ফেললেন, আবার মিথ্যা চুক্তিতে বিয়েও করলেন। একটিবার বলতে পারলেন না মেঘ আমি তোমাকে ভালোবাসি? কেন বলেননি সত্যিটা আমাকে? আমি কি পারতাম সত্যিটা জেনেও আপনার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে? পারতাম এই বন্ধন ভেঙে দিতে? মেঘ সরি, জীবনে এমন কথা মুখে আনবো না, কোনোদিনও তোমাকে দূরে যেতে দিব না। এই চুক্তিটা যদি সত্যি হতো, যদি এমন হতো আপনার কাছ থেকে আলাদা হতে হতো, তাহলে আমি মরেই। পুরোটা বলার আগে আকাশ মেঘের ঠোঁটে হাত দিয়ে আটকায় আর বলতে থাকে, এসব বলবে না। চুক্তিটা তো সত্যি হোক বা মিথ্যা, চুক্তির মাধ্যমে আমি তোমাকে বউ করে পেয়েছি। মেঘ, প্রতিটা মুহূর্ত মনে হতো 1 বছরে তুমি আমাকে ভালোবাসবে নাকি ছেড়ে চলে যাবে। যদি আমাকে নিয়ে তোমার মনে ভালোবাসা জন্ম না হতো তাহলে জানি না আমি কি করতাম। এবার মেঘ আকাশকে জড়িয়ে ধরলো। এরপর মেঘ পা থেকে জুতা খুলে আকাশের পায়ের উপর পা তুলে দিয়ে একদম কাছে চলে গেল। মেঘের নিঃশ্বাসের প্রতিটা ছোঁয়া আকাশের মুখে গিয়ে লাগছে। আকাশ যেন একটা ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছে, সেই অনুভূতি কাজ করতেছে। এরপর আকাশ মেঘের কোমরে 2 হাত দিয়ে টেনে মেঘকে আরো কাছে নিয়ে আসে। সবসময় ভালোবাসি কথাটা বলার প্রয়োজন হয় না, ভালোবাসা মানুষের প্রতিটা ছোঁয়া ভালোবাসি বলে যায়। অন্যদিকে মেঘ 2 চোখ দিয়ে আকাশকে দেখছে গভীর এক দৃষ্টিতে। মেঘ আকাশের চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পেয়েছে তার আসল ঠিকানা। এই ঠিকানা ছেড়ে মেঘের চলে যাওয়ার শক্তি নেই আর। মেঘ চায় না আজ এই মায়া কাটাতে, মেঘ চায় আজ আকাশের মাঝে নিজেকে বিলীন করে দিতে। আকাশ একটু একটু করে মেঘকে তার মাঝে মিশিয়ে নিচ্ছে। মেঘ বুঝতে পারছে আকাশ তার ঠোঁটের স্পর্শ নিতে একদম কাছে চলে এসেছে। মেঘের ঠোঁট দুটি কাঁপতে শুরু করলো। আকাশ মেঘের ঠোঁটে কিস করতে মেঘ চোখ দুটি বন্ধ করে নেয়। এক হাত দিয়ে আকাশের চুলগুলো শক্ত করে ধরে অন্য হাতে আকাশের পিঠ খামচে ধরে রাখলো। আকাশ আজ মেঘের ঠোঁটে নিজেকে ডুবিয়ে নিচ্ছে। প্রায় মিনিট 2 পর আকাশ মেঘকে ছেড়ে দেয়। মেঘ নিচের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আকাশ মেঘের 2 গালে হাত দিয়ে মুখ উঁচু করে কপালে ভালোবাসার পরশিকে দিয়ে কোলে তুলে নিল। আকাশের এমন কান্না দেখে মেঘ বলে উঠলো, আরে আরে, করছেনটা কি? কেন দেখতে পাচ্ছ না আমি আমার বউকে কোলে তুলে নিলাম? ছি, এইভাবে কোলে নিতে লজ্জা করে না আপনার? আমার বউকে আমি কোলে তুলে নিচ্ছি, লজ্জা কিসের? যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না পাগলি, আর দেখলে দেখুক, আমি কিছু ভয় করি না। আমি কি অন্যের বউকে কোলে নিচ্ছি নাকি নিজের বউকে নিচ্ছি?
এবার মেঘ 2 হাত দিয়ে আকাশের গলা জড়িয়ে ধরে লজ্জায় বুকে মুখ লুকায়। আকাশ মেঘকে কোলে করে রুমে আসতে শুরু করলো। মেঘ লজ্জায় চোখ মেলে তাকাতেই পারছে না। এরপর কি হয়েছে আমি আর জানি না। অবিবাহিত পুরুষ জানবো বা কিভাবে? বিয়ে করে না হয় পরে অন্য কোনো দিন বলবো, হয়তো বাকিটা ইতিহাস হয়ে গিয়েছে, যেটা আমার আজও অজানা। আর আপনারাও আজও অন্যের এগুলো শুনতে বা দেখতে নেই, বুঝলেন? সকালবেলায় ঘুম ভাঙতেই দেখে আকাশ ওর দিকে তাকিয়ে আছে, আর মেঘ আকাশের কলার চেপে ধরে আছে। আকাশের এমন তাকিয়ে থাকা দেখে আকাশকে রেখে বিছানা থেকে নামতে যাবে, ঠিক তখনই আকাশ মেঘের হাত ধরে আটকে নেয়। মেঘ নিজের হাত ছাড়াতে চেষ্টা করে, বাট পারছে না। এরপর আকাশ মেঘকে বলে উঠলো, গুড মর্নিং তো বলে যাও। প্লিজ হাত ছাড়ুন, সবাই ঘুম থেকে উঠে গেছে, রান্না করতে হবে, আর তাছাড়া কেউ দেখে ফেলবে তো। না, ছাড়বো না। এবার আকাশ নিজে উঠে দাঁড়ায়। এরপর পেছন থেকে মেঘকে জোরে ধরে মেঘের চুলে মুখ গুজে দেয়। মেঘ বাধ্য হয়ে আকাশের দিকে ঘুরে আকাশের কপালে চুমু দেয়। এরপর আকাশ নিজে থেকে মেঘকে ছেড়ে দেয়। মেঘ এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে ঢুকে। ঠিক তখন আকাশ বলতে শুরু করে, সময় আমারও আসবে, তখন দেখে নিব। এরপর সবাই একসাথে খাবার টেবিলে নাস্তা করতে যায়। নাস্তার টেবিলে সবাই বসে আছে। একটু পর আকাশের দিকে তাকিয়ে মেঘ আর তানহা হাসতে শুরু করে দেয়। ওদের হাসি দেখে আকাশ বলল, এভাবে হাসতো কেন? কই কিছু না, এমনি। মেঘ উঠে আকাশের কাছে, তারপর শাড়িরা চুল দিয়ে আকাশের কপালে লেগে থাকা লিপস্টিক গুলো মুছে দেয়। আকাশের মা কোনো কথা না বলে মুচকে এসে নিজে নিজেই খেতে শুরু করেন। এদিকে তানা হেসে যাচ্ছে। তানার হাসি দেখে মেঘ বলল, তানহা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, তোর বেলায় দেখবো কি করিস তুই। ধুর বাবা, দেখবি কিভাবে? তোকে আমার বিয়েতে ইনভাইট করব না, শুধু 2 জনকে করব, আর সেটা হলো স্যার আর আন্টি। তাই না গো আন্টি? তানার এই কথাগুলো শুনে আকাশের মা আবারও হেসে উঠল। মেঘ এবার একটু রেগে গিয়ে বলে উঠলো, আমাকে দাওয়াত দিবি না? না, দেব না। তুই তো আমার একমাত্র শত্রু, আর শত্রুকে কেউ বিপদ বাড়াতে ডাকে নাকি? আমি তোর শত্রু, তাই না? হ্যাঁ, তুই আমার একমাত্র শত্রু। বের হয়ে যায় এক্ষুনি। ওই, এটা তোর বাসা নয়, এটা আমার বেস্টুর বাসা। কে তোর বেষ্টু? কেন, তুই জানিস না? আমার বেস্টুর নাম কাশফিয়া হাসান মেঘ, ওরূপে মিসেস আকাশ মাহমুদ। তবে রে, আজ তোকে আমি। মেঘ তানহার পিছনে ছুটছে। দুজন সারা ঘর ছোটাছুটি করলো। একসময় তানহা গিয়ে আকাশের পিছনে দাঁড়ায়। ঠিক তখনই মেঘ বলে উঠলো, বেঁচে গেলি রাইনি। স্যার, থুকু দুলাভাই বলি আজ থেকে। দেখেন না, আপনার বউটা কি শয়তান? নিজের বান্ধবীকে কেউ এভাবে দৌড়ানি দেয় বলেন? মেঘ এবার একটু থামো। বেচারি হাঁপিয়ে গিয়েছে, আর ছোটাছুটি করতে পারছে না। আপনিও ওর দলে? ঠিক আছে, আমিও দেখব। কি দেখবে তুমি? আপনাকে দেখে নিব। 1 বছর ধরে তো দেখছো, আর কি দেখবে? থুর ছাই, ভাল লাগে না। কথাটা বলে মেঘ রাগ করে সোফায় গিয়ে বসে। কারোর সাথে কথা বলছে না মেঘ। তানহাও রাগ ভাঙানোর জন্য মেঘের পাশে গিয়ে বসে। মেঘ নিজের পা দুটি সোফায় তুলে 2 হাত দিয়ে ধরে পা নাচিয়ে যাচ্ছে। তানহা মেঘের কাছে গিয়ে বলল, মেঘ, বলছি কি, আমার বিয়েতে তুই 1 সপ্তাহ আগেই যাস। তোকে ছাড়া তো আমি কোণে সাজতে পারবো না রে। তুই কে রে? তোর বিয়েতে আমি কেন যাব? প্লিজ রাগ করিস না, আমি তোর সাথে ফান করছি। হ্যাঁ, করবি তো। মাও ছেড়ে চলে গেছে স্বার্থপরের মতো, এখন তুইও যা। আমার কাউকে লাগবে না, সবাই চলে যাও, সবাই। মেঘ, আই এম সরি, আমি ওভাবে বলিনি। কেন ভুল বুঝছিস? মেয়ে বলে কি, আমি এবার কখন মরলাম? মেঘ চুপ করে বসে আছে, কোনো কথাই বলছে না। মামনি আবার বলতে লাগলো, আমি কি তোর মা নই? আমাকে তুই পর করে দিবি? তোর জন্য আমি আবার নতুন করে হাঁটতে শিখছি, আর তুই কিনা বললি তোর মা তোকে ছেড়ে চলে গেছে। তাহলে আমি তোর কি হই মেঘ? মা? তাহলে কিভাবে বললি আমি স্বার্থপর? সরি মা। হয়েছে, আর সরি বলা লাগবে না। আমার তো তোকে নিয়ে কত চিন্তা হচ্ছিল। আমার ছেলে বোকামির জন্য না আবার তোকে হারিয়ে বসে এমন এমন কাজ করে যার জন্য কষ্ট পায়। মেঘ মাথা তুলে আকাশের দিকে তাকায়। আকাশ মেঘের দিকে তাকাতেই মেঘ মুখ ভেঙচি দিয়ে মায়ের বুকে মাথা রাখে আর বলতে থাকে, মা, আমাদের মাঝে ওই পাজি ছেলেটাকে টানবেন না তো। কত বড় সাহস ওর! ও আমাকে এগ্রিমেন্টে সই করিয়ে বিয়ে করে, আবার নিজেও কষ্ট পায়। কি বুদ্ধি ওনার! মার মেয়ে মিলে আমাকে এখানে পচানি দিবে?
তানহা দেখছো তোমার বান্ধবী কত বড় স্বার্থপর, আমার মাকে নিজের মা বানিয়ে আমাকে দূরে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। হ্যাঁ তাই তো। মেঘ, তুই এত শয়তান কেন? এই ডাইনিটাই আসবি না মামের মাঝে। উনি আমার মা আর কারো না, বুঝলি? ঝগড়া থামাও, আমি দুজনেরই মা। হয়েছে এবার শান্তি। আকাশের মা মেঘ আর আকাশকে দুই হাতে জড়িয়ে ধরেন। অন্যদিকে তানহা তাদের খুশি দেখে কান্না আটকাতে পারলেন না। হর হর করে তার পানি বেরিয়ে গেল চোখ দিয়ে। এরপর তানহা পিছনে ঘুরে চোখের জলটা মুছে মেঘের দিকে তাকালো। ঠিক তখনই আকাশ বলে উঠল, ভেবো না তানহা, মেঘের এখানে কোনো অযত্ন হবে না। ওর জীবনটাকে সুখ দিয়ে ভরিয়ে দিব আমি। আমার সেই বিশেষ আছে স্যার, সেই কারণেই তো মেঘের সব তথ্য আমি আপনাকে দিয়ে সাহায্য করতে পেরেছি। আমার এটা মনে হয়েছিল যে ওর মায়ের পরে যদি কেউ বুঝে সেটা আপনি। থ্যাঙ্কস এ লট, আজ তোমার কারণে মেঘ আমার হয়েছে। থ্যাঙ্কস না দিয়ে আমাকে এমন কাউকে খুঁজে দিন না, তাহলেই তো হয়। ভাবিস না তোর জন্য আমি এমন একজনকে সিলেক্ট করব যে সারা জীবন তোকে জ্বালাবে। সত্যি তুই আমার শত্রু। এইভাবে কাটতে থাকে আকাশ ও মেঘের দিনগুলো। অবশেষে মেঘ চুক্তির বউ থেকে আকাশে সত্যিকারের বউ হয়ে উঠলো। ওদের সংসারে এমন খুনসুটি লেগে থাকুক, হাসি খুশি থাকুক, আনন্দে ভরে উঠুক ওদের এই মিষ্টি মধুর সংসার। ভালোবাসার জোর থাকলে সম্পর্ক যেমন হোক, একদিন না একদিন তা পূর্ণতা পাবেই। অনেক কষ্ট আর ত্যাগের বিনিময়ে মেঘ সত্যিকারের ভালোবাসার সন্ধান পেল এবং তার ভালোবাসার মায়াবতীকে ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। সত্যিকারের ভালোবাসা অটুট থাকুক যুগ যুগান্তর ধরে। দীর্ঘ 4 বছর পর আকাশ ও মেঘের ঘরে আলোকিত করে কন্যা সন্তানের আগমন হয়। বেশ ভালোই কাটছে তাদের দিনগুলো। মেঘের নাম অনুসারে মেয়ের নাম রাখা হয়েছে মেঘলা। আকাশের মা তার নাতনির সাথে বেশ হাসি খুশি সময় কাটায়। আকাশও ব্যবসা বাণিজ্য খুব ভালো করেই করতেছে। সবকিছুর মাঝে প্রতি শনিবার এলে মেঘ ও তার পিচি মামুনিটাকে নিয়ে ঘুরতে বের হয়। এইভাবে তাদের দিনকাল কাটতে থাকে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে। সো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়া পরবর্তীতে কিরকম গল্প পেতে চান সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের প্রেমের মায়াজাল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এতে করে পরবর্তী ভালোবাসার গল্পগুলো পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।